স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। এশিয়া কাপ কোয়ালিফায়ার মিশনের শেষ লড়াইয়ের আগে বেশ বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো হামজা চৌধুরীদের। ভিয়েতনামের বিপক্ষে তাদের মাঠে ৩-০ গোলে হার দিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সারল বাংলাদেশ। ম্যাচের কাবরেরা বাহিনীকে মনে হয়েছে ছন্নছাড়া। কোচের কোনো নির্দিষ্ট প্ল্যান এ চোখে পড়েনি, প্ল্যান বি তো অনেক পরের কথা। মূল লড়াইয়ের আগে ফুটবলারদের চোখে মুখে তাই দেখা গেছে হতাশা আর শঙ্কা। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। হামজা চৌধুরীর মুখে তো হাসি থাকে সবসময়, কিন্তু এমন মলিনতা শেষ কবে দেখেছেন? তিনি বলছিলেন জিতবো ভিয়েতনামের বিপক্ষে, কিন্তু জয় তো দূরের হিসেব। হতাশার ছবিগুলো যখন ধরা পড়ে ক্যামেরার লেন্সে, তখন বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ৩-০ পিছিয়ে। নিশ্চিত পরাজয়ের ব্যবধানটা যেন আর না বাড়ে, তার প্রাণপণ চেষ্টা। বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই বড় একটা ধাক্কা হজম করতে হয় বাংলাদেশকে। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই সেটা জড়িয়ে দিয়েছিলেন জায়ান আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই ১-০ পিছিয়ে যায় বাংলাদেশ, তাও আবার ম্যাচের মাত্র ৮ মিনিটে। এরপরেও ভিয়েতনামের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে বাংলাদেশের জালে। ওদের পজিশন মার্কিং, সেই সাথে ঠিক সময়ে ঠিক জায়গায় থেকে ম্যাচ চালিয়ে যাওয়াই যেন সিদ্ধহস্ত ওরা, যার কোনো উত্তর জানা ছিল না বাংলাদেশের। হামজা বাহিনী ম্যাচের দ্বিতীয় গোলটা হজম করে ১৮ মিনিটেই। রাইট উইং থেকে লং রেঞ্জের ক্রসে দারুণ এক গোল করেন স্বাগতিকদের হয়ে রাইট ব্যাক পজিশনে খেলা ফাম জুয়ান মান। হামজা অফসাইডের আবেদন করলেও তাতে সাড়া দেননি রেফারি। ফাহিমের জোরালো একটা শট অবশ্য আশাবাদী করেছিল বাংলাদেশকে, তবে লাল সবুজকে হতাশায় পোড়ান প্রতিপক্ষের গোলকিপার ডাং ভান লাম। বাংলাদেশ ভুল করলেও ওরা করেনি। পরের গোলটা আসে ৩৮ মিনিটে। এন গুয়াইন হেইলং ডিফেন্সিভ মিড থেকে উঠে আসেন উপরে। সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ, তবে ততক্ষণে ফাহিম মোরসালিনদের বড্ড ক্লান্ত লাগছিল। তার কারণটা বোঝা গেল সহজেই। এবারে টার্গেট শুধু গোল বাঁচাও, আর সেটা করতে গিয়েই বিচ্ছিন্ন কিছু আক্রমণই কেবল করতে পেরেছে বাংলাদেশ। তাতে লাভের লাভ যেটা হয়েছে, আর কোনো গোল হজম করেনি লাল সবুজের দল। কিন্তু ৩-০ পিছিয়ে পড়েও কামব্যাক করার অনেক নজির ফুটবলে আছে। অবশ্য তেমন কিছুর জন্য কোচ হাভিয়ের কাবরেরার হাতে ছিল না কোনো প্ল্যান বি। শামিদ সোম ইনঅ্যাক্টিভ, হামজা বোতলবন্দি, তা তো হবেই। প্রতিপক্ষ তো ফিফার র্যাঙ্কিংয়ে ১০৩ নম্বরে, বাংলাদেশ যেখানে ১৮০-তে। কিন্তু তাই বলে কি হারার আগেই হেরে গেছেন কোচ হাভিয়ের কাবরেরা? দলের এমন সব পাওয়ার হাউস থাকতেও কোনো ফাইট ব্যাক নেই। খালিদ জামিল, একাত্তর। ফিট বাঁচানোর কৌশলে সেরা বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। ফিনিশিং, ডিফেন্স, গোলকিপিং সব সেক্টরে একেবারে ফ্লপ লাল সবুজের দল। তবে সেসব ভুলে ভরা ম্যাচ নিয়েও ভিয়েতনামের কাছাকাছি মানের ফুটবল খেলার বানিয়ে উড়েছেন এই স্প্যানিয়ার্ড। স্বাগতিকদের পজিটিভ দিকগুলো ক্যাশ করে সিঙ্গাপুর ম্যাচে জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন হামজা জামালদের কোচ। তাজিন খন্দকারের রিপোর্ট। ভুল, সবই ভুল। ফিনিশিংয়ে ভুল, ডিফেন্সে ভুল, গোল পোস্টে ভুল। এ যেন সিনেমার ভাষায় ভুলে ভরা এক জীবন। সেরকমই এক শো দেখলেও লাল সবুজের ফুটবল ভক্তরা। মাঠের লড়াইটা শুরুর আগে আঁচ পাওয়া যাচ্ছিল বাংলাদেশের সামনে যে দাঁড়িয়ে এক বিশাল পাহাড়। হোক না প্রীতি ম্যাচ, ভিয়েতনাম তো একটা পিওর থ্রেট হামজা সমিতদের জন্য। বিশাল সেই পাহাড়ে চড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু দিন শেষে স্কোরবোর্ডের রূঢ় বাস্তবতা বলছে লড়াইটা যতটা না ছিল পায়ের জাদুর, তার চেয়েও বেশি ছিল ক্লিনিক্যাল ফিনিশিংয়ের। কিন্তু জাদুকর হামজা চৌধুরীর দলের ভুলে ভরা এক ম্যাচে যে জাত গেল দশা। এবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে ভারত ম্যাচের পর গুনে গুনে ১২৭ দিনের অপেক্ষা। সে অপেক্ষাটার অবসান তো হলো, কিন্তু যা হলো এমনটা তো বাংলাদেশ দল চায়নি নিশ্চয়ই। কথায় আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও যে ডরায়। বাংলাদেশের রক্ষণভাগ যেন সেই মেঘের আড়ালে থাকা ভিয়েতনামি আক্রমণগুলো ম্যাচ জুড়ে বুঝতেই পারল না। প্রথমার্ধেই তারা লাল সবুজের চোখে ধুলো দিয়ে ঠেলে দিল ব্যাকফুটে। বিশেষ করে ভিয়েতনামের সাজানো সেট পিস মুভমেন্টগুলো ছিল এক একটা বিষাক্ত তীরের মতো। রক্ষণভাগের ছোটখাটো ভুলগুলোই যে কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। কিন্তু এত ভুলের পরও বাংলাদেশের বস হাভিয়ের কাবরেরার ওই পুরনো ট্যাকটিক্স, পিঠ বাঁচানোর কৌশলে তো এই স্প্যানিয়ার্ড শেরের ওপর শোয়াশের।
I think we have been very close to them, honestly. আমি মনে করি আমরা তাদের খুব কাছাকাছি ছিলাম। মূল পার্থক্যটা ছিল ফিনিশিং সিচুয়েশনে। তারা সুযোগ কাজে লাগাতে পেরেছে যে আমাদের ম্যাচ থেকে অন্তত একটি গোল এনে দিতে পারত। তবে হাই প্রেসিং আর বিল্ড আপ সিচুয়েশনগুলো নিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা সফল হয়েছি। তবে মুদ্রার উল্টো পিঠও ছিল জলজলে। দ্বিতীয়ার্ধে দেখা গেল অন্য এক বাংলাদেশকে, যেন হার না মানা এক লড়াকু বাহিনী। বল পজিশন আর অ্যাটাকিং থার্ডে বারবার হানা দিয়ে ভিয়েতনামি ডিফেন্সকে তটস্থ করে রেখেছিল মোরসালিন রাকিবরা, কিন্তু আক্ষেপ সেই একটাই, দ্য লাস্ট টাচ। গোলের দরজায় গিয়ে বারবার ফিরে আসা যেন ভাগ্য আর কৌশলের এক অদ্ভুত লুকোচুরি। আমরা জানতাম এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। প্রথমার্ধে তারা আমাদের কিছুটা অবাক করে দিয়েছিল, বিশেষ করে কয়েকটা সেট পিস মুভমেন্টের মাধ্যমে। তবে আজকের এই পরীক্ষা থেকে আমরা যা শিখেছি, ভিয়েতনামের মতো কোয়ালিটির সম্পন্ন দলের বিপক্ষে ছোটখাটো ভুলগুলো হারের কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন সময় এখান থেকে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করা। ম্যাচে আমাদের অনেকগুলো ভালো দিক ছিল। আশা করি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে পারবো। তবে এত সব ভুলের পরও আশায় বুক বাঁধতে জানেন কাবরেরা। 5 দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের স্বপ্ন এখন থেকেই দেখছে বাংলাদেশ। তবে এমন পারফরমেন্সের পর বাস্তবতা আপনাকে কতখানি আশাবাদী করে? তাজিন খন্দকার, 71। খেলাধুলায় বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে এগিয়ে নিতে কংক্রিট প্ল্যান করার পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়, যেখানে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন কুড়ি শুরুর ঘোষণা করেন প্রধানমন্ত্রী, যার অন্যতম একটা অংশ হবে খেলাধুলা। স্কুল পর্যায়ে প্রতিযোগিতা থেকে খেলোয়াড় তুলে আনা সম্ভব মনে করেন তিনি। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। স্বপ্ন নয়, বিশ্বাসটা রাখুন পরিকল্পনায়। দেশের মাটিতে ফিরে এ প্রতিজ্ঞা তারেক রহমান করেছেন। প্রধানমন্ত্রী হয়ে একটা একটা করে সেটাই যেন বাস্তবায়ন করছেন। দেশের কোটি মানুষের স্মৃতিপটে আঁকা একটা নাম নতুন কুড়ি। রাজনীতি আর কালের স্রোতেও যে স্মৃতি হারিয়ে যায়নি মোটেও। তবে ফিকে হয়ে যাওয়া গল্পটা এবার তাজা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা নতুন কুড়ি আবার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এলো। তবে তার সাথে এবার নতুন করে যোগ করা হবে খেলাধুলা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান অ্যাথলেট খুঁজে আনার মিশন শুরু হচ্ছে শীঘ্রই। দেশের ক্রীড়াঙ্গনের পাইপলাইন আরো মজবুত করতে নতুন পরিকল্পনাও হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন কুড়ি স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। বাংলার আনাচে কানাচে তৈরি হবে ভবিষ্যতের হামজা সমিতি। ওদের জন্য দরকার কেবল সঠিক গাইডলাইন আর পর্যাপ্ত সুযোগ সুবিধা, আর সেটা সরকার থেকে নিশ্চিত করার আশ্বাস মিলেছে বহুবার। বাস্তবায়ন হলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বহুদূর। যাদের হাতে তৈরি হবে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য সরকারের বিশেষ উদ্যোগের কথা সবার জানা। ক্রীড়া হবে পেশা, এই স্লোগানকে ধারণ করে ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনতে চায় সরকার। এতে নতুন কুড়িদের যত্নটা হবে নির্বিঘ্নে। যে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যেই প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় ম্যানিফেস্টো থেকে আমরা বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচ মাঠে বসে দেখতে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। যেন পরিষ্কার বার্তা, সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে শতভাগ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকার প্রধানের ছিল ক্লিয়ার মেসেজ, ক্রীড়াঙ্গনের যে কোনো উন্নয়নে পাশে থাকবে সরকার। আবু নাইম, 71। রাজবাড়ীর ফেরিঘাটে বাস দুর্ঘটনা, ক্রিকেটারদের মাঝেও শোকের ছায়া। স্বাধীনতা দিবসের আগে পুরো জাতির জন্য বড় এক ধাক্কা। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাবেক ক্রিকেটাররা এক হয়েছিলেন প্রীতি ম্যাচ খেলতে। ফারুক আহমেদ, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুলরা চান এমন দুর্ঘটনা এড়াতে, জনগণের মাঝে নিজেরা সচেতনতা বাড়াতে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। স্বজন হারানো আপনজনের গগন বিদারী আওয়াজ, দৌলতদিয়া ফেরিঘাটের সেই আর্তনাদে ভারী হয়ে আছে টেকনাফ থেকে তেতুলিয়া, সমগ্র বাংলাদেশের আকাশ বাতাস। স্বাধীনতার 55 বছর পূর্তির আগের দিন লাল সবুজের বাংলাদেশ আরও একবার দেখল মানুষ এখনো কতটা অসহায় আর পরাধীন। সন্তানের চোখের সামনে মায়ের সলিল সমাধি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারিয়ে হতভাগা স্বামীর বুক ফাটা আহাজারি। স্বামীর মন খারাপ হবে ভেবে একা ফিরতে দেননি, অথচ নিজেই কি নিষ্ঠুরভাবেই না চলে গেলেন না ফেরার দেশে।
রকিবুল ভাই, আপনি তো বীর মুক্তিযোদ্ধা। আজকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, এই মহান দিনে আপনার কাছে মনে হয় যে ৫৫ বছর হয়ে গেল, এই ঘটনাগুলো দেখলে মনে হয় আপনার কাছে যে আমরা কোনো না কোনোভাবে অসহায়, এখনো কোনো না কোনো জায়গায় আমরা এখনো পরাধীন? একদম একদম, এখনো মনে হয় যে আমরা এত বছর গেল, দেশ স্বাধীন হলো, আমরা তখন পরাধীন ছিলাম, এখন আমরা থাকবো স্বাধীন, আমরা আনন্দ করব। একটা বাচ্চা যখন এতটুকু উঠে ও বলতেছে আমার আম্মা কই, আমার মা কই, হি ইজ দ্য সার্ভাইভার, ফার্স্ট সার্ভাইভার। আমি আর আমার আম্মা গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তো আমি বাসে উঠেছি, আম্মা বাসে উঠে নেয়। আমি এক বাসে চলে গিয়েছি, পরে আম্মা পরের বাসে এসেছিল। তো কালকে যে ঘটনাটা হয়েছে অবশ্যই খুবই কষ্টের। সড়ক দুর্ঘটনা না, আপনি ফেরি তুলতে গিয়ে আপনি ফেরির বাসের ভিতর লোক থেকে ওইটা সহ আপনি পানিতে পড়ে গেছেন। এটা আসলে আমি আপনার মতে আমিও ট্রমাটাইজ। কালকে যখন ভিডিওটা দেখলাম, মানে একবার দেখার পর সেকেন্ড টাইম আর দেখার সাহস পাইনি। অথচ স্বজন হারানো সেই মানুষের আর্তনাদগুলো পৌঁছায়নি বিসিবির দরজাতে। কোনো শোক বার্তা আসেনি ক্রিকেট বোর্ড থেকে। নিহতদের একটা বারের জন্য স্মরণ করা হয়নি ২৬ মার্চ সাবেকদের নিয়ে হওয়া প্রীতি ম্যাচের দিনে। কিন্তু ক্রিকেটারদের মনে ঠিকই রক্তক্ষরণ হচ্ছে অঝরে। সকল স্পোর্টস থেকে হয়তোবা এই জিনিসটা আমরা করতে পারি, সকল ফেডারেশনই হয়তোবা এই কাজটা করতে পারে। আমি আমার ফেসবুক থেকে দিব আমি চিন্তা করেছি, বাট আমি চাই প্লেয়াররা সবাই এবং যারা আমার এই জিনিসটা দেখছেন সবাইকে বলবো আপনারা এসব ব্যাপারে সোচ্চার। সবাই প্যাসেঞ্জার নামেন, বাস উঠে যাবে, তারপর আপনারা যার যার সিটে যা বসেন। নতুন দিন, নতুন সূর্য, আর নয় কান্না, আর নয় দুর্ঘটনা, আর নয় স্বজন হারানো মানুষের গগন বিদারী আর্তনাদ। স্বাধীনতা দিবসে 18 কোটি মানুষের একটাই চাওয়া। নাহিয়ান বিন জসিম, ৭১। সাকিবকে মাঠে ফেরাতে পজিটিভ বিসিবি, যদিও বাহাতির নামে মামলাগুলো এবং আইনগত বিষয়গুলো নিয়ে কিছুই করার নাই ক্রিকেট বোর্ডের। সোজা সাপটা জানিয়েছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে মাশরাফির আশা নিয়েও মন্তব্য করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ কবে দেখবে আলুর মুখ, ক্রিকেটাররা যেন সেটা জানতে চায় ক্লাবগুলোর কাছেই, বলছেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। 17 বছর বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, আমরা উই আর ইনডেটেড টু হিম। অনেকের কাছেই সাকিব ক্রিকেটের নবাব। ক্রিকেট বিশ্বে ওই লাল সবুজ পতাকা সবার উপরে উঠিয়েছেন। দেশের জন্য সবচেয়ে বেশি সম্মান নিয়ে এসেছেন 22 গজের নাম্বার 75। বলাই যায় রাজনীতি রাজ্যের হতাশায় ডুবিয়েছে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। প্রিয় হোম অফ ক্রিকেট মিরপুর থেকে অবসর নেওয়ার স্বপ্নটাও তাই দিন দিন যেন ফিকে হয়ে যাচ্ছে। মধ্য এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে বাহাতিকে পাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তার আরেকটা পরিচয় যেটা সে পলিটিশিয়ান, সে একটা পতিত সরকারের সাথে সে যুক্ত ছিল এবং তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। বাট আমি আবার যেটা বললাম যে ওনার যেই আইনগত যে দিকগুলো আছে ওইটা আসলে ক্রিকেট বোর্ডের তেমন কিছু করার নেই। সাকিব দেশের বাহিরে, 5 আগস্ট পূর্ববর্তী সরকারের আরেক সাংসদ মাশরাফি দেশের থেকেও লোকচক্ষুর আড়ালে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশের ক্রিকেটের সেরা 2 মস্তিষ্ককে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কতটা আক্ষেপ হয় বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের? মাশরাফির ব্যাপারটা তো আমি জানি না, ওর আইনগত কোনো প্রবলেম আছে কিনা এটা আমি জানি না, বাট মাশরাফি তো আপনি জানেন যে অ্যাজ এ ক্যাপ্টেন সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্বন্ধে আপনারা অনেক কথা বলবেন, এটা বলে কিন্তু আপনাকে আমরা বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না, এটা হয়ে গেছে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দে। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওটার পিছনে বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। সাকিব নেই, মাশরাফি নেই, বাংলার ক্রিকেটে কত কিছু নেই। ঢাকা প্রিমিয়ার লিগও কি হারিয়ে যাবে? ক্রিকেটাররা আক্ষেপ আর হতাশার কথা নানা মাধ্যমে তুলে ধরছে। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন
আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। সাইফুল রূপক, 71। ঐতিহ্য নাকি গল্প, আবেগ নাকি মেশিন, কোন সংজ্ঞায় ফেলবেন রাতেই এই ব্লকবাস্টার ম্যাচটাকে? কার্লো আনচেলত্তির পরীক্ষাগারে উত্তর খুঁজবে সেলেসাও, আর দিদিয়ের দেশমের দল নামবে নিজেদের ধার আরও সানিয়ে নিতে। জিলেট স্টেডিয়ামে রাত 2টায় নামছে বিশ্ব ফুটবলের 2 মহারথী। মার্চে আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। স্কোরবোর্ডে ফ্রেন্ডলি লেখা থাকলেও ব্রাজিলের ফ্রান্স দেখাবে তাদের শক্তিমত্তা। সেলেসাওদের ইতিহাসের সাথে অবশ্য বর্তমান খেলাটা মিলছে না, কিছুটা ফাটল রয়ে গেছে আক্রমণ আর রক্ষণে। ওদিকে ফ্রান্স নিখুঁত ফুটবল খেলতে বরাবরই পারদর্শী, সাম্প্রতিক ম্যাচগুলোতেও আছে সেই ধারাবাহিকতা। পরিসংখ্যান বলছে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের জয় 6 বার, ওদিকে ফ্রান্সের জয়ও 6 বার। সবশেষ দেখায় 2015 সালে ফিফার ওই প্রীতি ম্যাচে 3-1 গোলে ফরাসিদের হারিয়েছিল সেলেসাওরা। এই ম্যাচকে ফ্রেন্ডলি বলে পাশ কাটানোর সুযোগ নেই। ফলাফল যাই হোক, মাঠে প্রাণপণ লড়বে 2 দল, সামনে যে বিশ্বকাপ। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।